প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ক্লাসের শুরুতে প্রথমেই আমি আমার সিপিসি নোটের অর্থাৎ দেওয়ানি কার্যবিধির যে নোট অংশটুকু আছে এই নোটের লিখিত নোটের কিছুটা সংশোধন করছি। কারণ দেওয়ানি কার্যবিধি 2025 সংশোধনী চলে আসছে এ মাসেই। তো সেই সংশোধনীতে আমার লিখিত নোটে কিছু পরিবর্তন করতে হবে, কিছু সংযোজন বিয়োজন করতে হবে। সেটা করে নেন আপনারা। আপনাদের কাছে যে নোটটি আছে সেই নোটের হয়তো বা 13 পৃষ্ঠা বা 14 পৃষ্ঠায় থাকতে পারে এই অংশটুকু। প্রশ্ন হচ্ছে 3.1 নং প্রশ্ন উত্তর, অর্থাৎ টপিক 3, টপিক 3-র প্রথম কোশ্চেন, সিপিসি এর টপিক 3-র প্রথম প্রশ্ন। এই প্রশ্নে আপনারা এইভাবে সংশোধন পরিবর্তন করে নিন। দেখেন, গ্রিন হাইলাইটেড অংশটুকু সংযোজন হবে। কি হবে? খুদে বার্তা, ভয়েস কল, তাৎক্ষণিক বার্তা। খুদে বার্তা হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, ভয়েস কল ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস, ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস। তো এগুলোর বাংলা আমি এভাবে করেছি। তো এই কথাগুলো যুক্ত হবে ফ্যাক্স ও ইমেলের সাথে। এটা আদেশ 5, বিধি 9-এর সংশোধনী। আর আরেকটা লাইন যুক্ত করবেন, উক্তরূপে প্রেরিত সমন জারির প্রমাণস্বরূপ তা লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ এটা রেকর্ডে রাখতে হবে, এসএমএস দেওয়া হয়েছে সেই বিষয়গুলো। তো এইটা নতুন অ্যামেন্ডমেন্ট 2025-এ আছে, তাই আপনারা নোটে এভাবে সংশোধন করে নেন। কারণ আমি চাই আপনারা সংশোধনী সহ উত্তর করেন, খুব বেশি না। এরপরে আশা করি আপনাদের সমস্যা হবে না। এরপরে নোটের 22 22 বা 23 পাতায় যে আরেকটু সংশোধন হবে, 22 বা 23 পাতায় যে সংশোধন, সেটা হচ্ছে প্রশ্ন নং 6, টপিক 6 এর 1 নং প্রশ্ন উত্তর। এই যে টপিক 6 এ অ্যাডজর্নমেন্ট বা মুলতবি আছে। তো অ্যাডজর্নমেন্ট বা মুলতবির এখানে চূড়ান্ত শুনানির পর্যায়ে বা চূড়ান্ত শুনানির আগে যে টাইম পিটিশন দেওয়া যায় বা সময় পাওয়া যায়, তো এই সময়টা আমরা আগে কি জানতাম? দেখেন এখানে গ্রিন হাইলাইট করেছি। তো এই আগে ছিল কয়টা? 6টা। এই পর্যায়ে কয়টা পাওয়া যেত? 6টা। কিন্তু এখন পরিবর্তন হয়ে 6টা হয়ে গেছে কয়টা? 4টা। 6টাকে 4টা করা হয়েছে। শিবলি ভাই লাইনে আসবেন। জি স্যার। তো এখানে দেখেন যে চূড়ান্ত শুনানি বা প্রিএম্পটরি হিয়ারিং বা পিএইচ এর আগের পর্যায়ে আগে ছিল 6বার করে শুনানি মুলতবি করা মঞ্জুর করা যাবে, এখন হয়ে গেছে সেটা 4বার, 2বার কমিয়ে দিয়েছে। তাহলে এই যে আগে কি সহ খরচা বাদে, খরচা ছাড়া 6বারের কাছে 4বার হয়ে গেছে। আর খরচা খরচা সহ 3বার, 3বারই আছে, তাহলে 4, 3, 7বার হয়ে গেছে। আগে ছিল 6, 3, 9, এবার 2বার কমে 7বার হয়ে গেছে। আর আগে 9, 9, 18 হয়ে যেত উভয় পক্ষর, এবার 9, 9, 18 থেকে 7 দুগুণে 14বার। বুঝতে পেরেছেন হিসাবটা? জি। অ্যামেন্ডমেন্ট কে বুঝতে পারেননি? যে আগে ছিল 6, এখন 6 থেকে 4 হয়ে গেছে, এই কারণে এখানে 6, 3, 9 থেকে 2 কমে 7 হয়ে গেছে। আর এখানে 7 দুগুণে 14, দুই পক্ষ মিলে 14 হয়ে গেছে, আগে ছিল 9 দুগুণে 18। এটা ঠিক একইভাবে আরেকটা প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন, একই সেম অংশ আছে, সেখানেও একইভাবে সংশোধনী করে নিন আপনারা, আপনাদের নোটে সংশোধনী করে নিন। এখানে 17 আদেশের 1 রুল, মানে অর্ডার 17 রুল 1-এর সাব রুল 3-তে আছে, অর্থাৎ আদেশ 17 বিধি 3, বিধি 1-এর উপবিধি 3-এ আছে এটা। এরপরে আমরা আরেকটা 32 বা 33 নম্বর পেজে যাব, আরেকটা সংশোধনী। এটা লাস্ট সংশোধনী হবে। 32 বা 33 নম্বর পেজে আরেকটা সংশোধনী আছে, দেখেন এটা কত নম্বর প্রশ্ন? 10.2, টপিক 10, টপিক 10, প্রশ্ন নং 2। 10.2-এ কি প্রশ্ন ছিল? আপিল আদালতের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করুন। এখানেও একটু সংশোধনী আমাদের লাগছে 25 সালে। 25 সালের সংশোধনীটা কি? অত্র কার্যবিধির আদেশ
41 বিধি 24, তো আদেশ 41 বিধি 24-এ একটু সংশোধনী আসছে। কি সংশোধনী? সেক্ষেত্রে আপিল আদালত প্রয়োজন হলে, ইফ নেসেসারি, বিচার্য বিষয় পুনর্গঠন মানে ইস্যু আবার গঠন করবেন। এবং মোকদ্দমাটি, এখানে অবশ্যই কথাটা আপনাদের নোটে নাই, মোকদ্দমাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবেন, করতে পারবেন কথাটা লেখা আছে। তো এখানে আপনারা এই করতে পারবেন কথাটা কেটে দিয়ে করবেন, আর এখানে অবশ্যই কথাটা লিখে দেন। এখানে সংশোধনী কিভাবে হয়েছে, ইংলিশটার সংশোধনী হয়েছে। মেয়ে ছিল, মেয়ে কেটে শ্যাল করা হয়েছে। মানে আগে তিনি করতে পারতেন, মানে ডিসক্রিশনারি পাওয়ার ছিল, করলেও হতো না করলে হতো, কিন্তু এখানে আদালতকে ফোর্স করা হচ্ছে তিনি অবশ্যই করতে পারবেন। তার মানে ওখানে শ্যাল যুক্ত করা হয়েছে, শ্যালের কারণে, মেয়ে থেকে শ্যাল করার কারণে অবশ্যই চূড়ান্তভাবে নিষ্পত্তি করবেন। করতে পারবেন বলতে মেয়ের একটা আহ, অনুবাদ হয়ে যায়, তো মেয়েটা কেটে দেব বলেই এখানে অবশ্যই যুক্ত করলাম, আর করতে পারবেন কেটে দিয়ে করবেন। বুঝতে পারলেন শিবলি ভাই? শিবলি ভাই বুঝতে পেরেছেন? আপনাকে লাইনে নেওয়ার অর্থ ছিল আপনাকে হা হু করতে হবে তাই। যে আমার এখানে একটা সাউন্ড হচ্ছিল যে আমি আনমিউট হয়ে গেছিলাম, জি বুঝতে পেরেছি। তো এই জাস্ট আমি 3 জায়গায় একটু সংশোধনী আপনাদের করে দিলাম, 3 বা 4 জায়গায়। আশা করি এই সংশোধনীটা আপনারা সবাই সংশোধন করে নেবেন, যারা ক্লাসে নাই তারা ভিডিও দেখে সংশোধন করে নিতে পারবে। আকাশ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে চূড়ান্ত শুনানি পর্যায়ে মামলা স্যার, ওই যে 61-র জায়গায় 200টি আর 70টি, মানে 70টির নিচে নামলে ওখানে 140 আর কি সংশোধনীতে আছে। হুম হুম। ওই দুইটা সে- বিষয় তো ইনক্লুড করেন নাই। আরেকটা বিষয় হচ্ছে স্যার, ওই যে এখন থেকে স্যার মামলাতেও হলফনামা দিতে হবে, এই জিনিসটাও সংশোধনীতে আছে, আমি যেটা খেয়াল করছি। হ্যাঁ আছে, সেটা আমার আলোচ্য বিষয় নয়। আমার না স্যার, নোটের যে মামলা অংশে দরকার সে অংশে নিলাম। ড্রাফটিং এ স্যার। হ্যাঁ, ফাইনাল টাচে গিয়ে যদি প্রয়োজন হয় সেটা আমি করে দেব। ঠিক আছে। আচ্ছা আমার ঠিক আছে। এতটুকু আজকে ক্লাসের দরকার ছিল, তাই আমি এতটুকু করে ফেলছি। আর বাদ বাকি আবার নজরে আসলে করে দেব। আপনি প্রয়োজনে একটু মেসেজ দিয়ে রাখবেন, কোনো জায়গায় যদি জি আরো স্যার, সংশোধনের দরকার হয়, আমার নোটের সাথে যেখানে দরকার আছে ম্যাচ করছে। ঠিক আছে। ঠিক তো আছে। ধন্যবাদ ভাই, লাইনে থাকেন যদি নয়েজ না হয়। তো আজকে হচ্ছে টপিক 1, 2, 3 and 4 আলোচনা হবে। বর্ণনামূলক প্রশ্ন আপনাদের বুঝে বুঝে মুখস্থ করতে হবে। এর আগে অসংখ্যবার পড়ে দিয়েছি, 2-3 বার। এবার আমি দ্রুত চলে যাব। ক্লাসিফিকেশন এন্ড জুরিসডিকশন অফ দ্য সিভিল কোর্টস। আমরা ফৌজদারি আদালতেরও শ্রেণী বিভাগ দেখেছি, ক্ষমতা দেখেছি, দেওয়ানি আদালতেরও দেখব। তো এখানে প্রথমেই দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ। আমরা ক্রিমিনাল কোর্টের 6 ধারায় দেখেছি, এখানে 3 শ্রেণীর দেওয়ানি আদালতের কথা বলা হয়েছে। সরি, 3 ধারায় দেওয়ানি আদালতের কথা বলেছে, সিপিসির বা দ্য কোড অফ ক্রিমিনাল সিভিল প্রসিডিউর 1908-এর 3 ধারা। ওখানে 6 ধারা থেকে শুরু হয়েছিল, এবার 3 ধারায় 5 ধরনের অধস্তন আদালত আছে: জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, আর সিনিয়র সহকারী জজ আদালত এবং সহকারী জজ আদালত। এই 5 প্রকারের নিম্ন আদালত আছে। দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ। বাংলাদেশের বিচার ব্যবস্থায় বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টের 2টি বিভাগ আছে: মহামান্য আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। মহামান্য হাইকোর্ট বিভাগের অধস্তন, তার মানে আমি প্রথমে অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের কথা বলে দিলাম, এবং হাইকোর্ট ডিভিশনের আন্ডারে আছে এই 5টা। তার মানে টোটাল 7টা কোর্ট কিন্তু এখানে আলোচনা হয়ে গেল। এবার এখতিয়ার। দেওয়ানি আদালতের এখতিয়ার সমূহ প্রাথমিকভাবে 3: আর্থিক, আঞ্চলিক, আর বিষয়বস্তু সংক্রান্ত। যদি এমসিকিউ প্রশ্নে আসে কত প্রকার, তো সেটা দুই দুই প্রকার। আমরা জানি আদি এখতিয়ার এবং বা আর্থিক এখতিয়ার, স্থানীয় এখতিয়ার, এভাবে 2 প্রকার। কিন্তু যদি আপনার লিখিত আসে আপনাকে এইভাবে করতে হবে, মানে এখানে আপনার লিবার্টি আছে আপনি কত প্রকার। দুঃখিত, কথা বেশি বলার কারণে আপনার গলা শুকিয়ে যাচ্ছে। এই ব্রেকে একটু আমি চা পান করে নিলে আর সমস্যা হবে না।
এছাড়াও দেওয়ানি আদালত সমূহের আরো 5 ধরনের এখতিয়ার আছে, সেগুলো পড়ে নেবেন। আদি, আপিল, রিভিশন, রিভিউ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ। এগুলো বিভিন্ন গাইডে বিভিন্ন রকম আছে। কেউ অনুরোধ করছে আপনাদেরকে গাইডে যেভাবে আছে সেভাবে লিখতে পারেন, আমি যেভাবে দিয়েছি সেভাবে লিখতে পারবেন। কিন্তু স্যার এই গাইডে এত প্রকার আছে, এই গাইডে এত প্রকার আছে, আপনার এত প্রকার কেন? এই প্রশ্নের কোনো ব্যাখ্যা বা উত্তর নাই। আমার মনে হয়েছে আমি এভাবে সাজিয়েছি, বাজারের গাইডগুলো এক একটা এক এক রকম ভাবে সাজিয়েছে। আপনার যদি এটা সঠিক মনে হয় এটা লিখবেন, আপনি রিসার্চ করতে চাইলে আপনি করতে পারেন। এখানে বর্ণনা করা হয়েছে, বর্ণনা একটু দেখে নেবেন। মামলার কারণ বা কজ অফ অ্যাকশন কাকে বলে? আচ্ছা, তার আগে দেওয়ানি প্রকৃতির মামলা বলতে বলতে কি বুঝেন? দেওয়ানি প্রকৃতির মামলা, এটা আমরা কিছুটা পাই হচ্ছে এসআর অ্যাক্টের 42 ধারার মধ্যে। আবার এখানেও আমরা বুঝতে পারি যে কোনো বিষয়ে অধিকারের দাবি বা সম্পত্তি দাবি বা কোনো ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবির ক্ষেত্রে যে মামলা করা হয় তাকে সাধারণত দেওয়ানি মামলা বলে। মানে যেখানে কোনো অপরাধের সৃষ্টি হয় না, কারো অধিকার লঙ্ঘিত হয়, যার যা ডিউটি সেটা পালন করলে কারো অধিকার লঙ্ঘিত হয় না। একজনের যেটা দায়িত্ব সেটা কিন্তু আরেকজনের অধিকার, মানে অন্যের অধিকার ভঙ্গ যদি করা না হয়, তার মানে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আর সঠিকভাবে দায়িত্ব পালন না করলে অন্যের অধিকার খর্বিত হবে, তখনই একটা সিভিল লাইবিলিটি তৈরি হবে। তখন সিভিল ন্যাচারের মামলার কজ অফ অ্যাকশন সৃষ্টি হবে, মানে মামলা করার কারণ সৃষ্টি হবে। পড়ে নেবেন, বুঝতে না পারলে মেসেজ করবেন, আমি বুঝিয়ে দেব। তবে আপনাদের সাথে প্রত্যেকের সাথে কথা হবে আমার অসংখ্য সময়, মানে আমি যথেষ্ট সময় দিব। কখন? এই যে ফাইনাল নোট নোট দেওয়ার পরে রিভিশন ক্লাস যখন শুরু হবে, তখন আপনাদেরকে প্রত্যেককে আমি প্রতিদিন সময় দেব। কিভাবে সময় দেবো? ক্লাস তো 4 দিন হবে, পরীক্ষা হবে, এর মাঝখানে পরীক্ষা নিব, পরীক্ষার তো সলিউশন ক্লাস হবে। এবং সলিউশন ক্লাসের পরেও কারো যদি প্রবলেম থাকে আমি আলাদা করে হোয়াটসঅ্যাপে তাকে সময় দেব, এবং আমি বলে দিব রোল নম্বর এত থেকে এত পর্যন্ত একটা আমি টাইম, মানে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলারও আমি একটা রুটিন করে দিব যে রোল নম্বর 1 থেকে 10 এই সময়ের মধ্যে কথা বলবেন। তখন আমি এইভাবে একটা ছোট ছোট করে হয়তো বা আমি হোয়াটসঅ্যাপে অডিও কলে কথা বলে আমি বুঝিয়ে দেবো তাদেরকে। একজন একজন করে 10 জনকে সময় দিলাম। যে প্রথমে আমার সাথে যোগাযোগ করবে তার সাথে আমি প্রথমে কথা বলবো, তারপরে কথা বলবো, এইভাবে সিস্টেম করে দেবো। বা লাইনে যে আছে তার সাথে কথা বলবো এইভাবে। তার মানে কি হবে, আপনাদের ক্লাসে যে প্রবলেম হবে সেগুলো আমার পার্সোনাল সাপোর্টে, 1 বাই 1 সাপোর্টে আপনার হেল্পটা হয়ে যাবে। কারণ এটা আমার প্রথমে 15 দিন যদি আমি কষ্ট করি, 15 তারিখের মধ্যে সলভ হয়ে যাবে আপনাদের প্রবলেম। তারপরে 15 তারিখের পরে মডেল টেস্ট শুরু হবে। মডেল টেস্ট পরীক্ষা দিতে যে আপনাদের টাইম ম্যানেজমেন্টটা আসলে বুঝতে হবে। কারণ আমি পরীক্ষা নিয়ে তো আপনাদেরকে লিখার বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি, তখন টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, 4 ঘন্টার যে পরীক্ষা তখন নিব, 4 ঘন্টার পরীক্ষাগুলো দিনে নেওয়ার চেষ্টা করব, শুক্রবারে বিকেলে, যদি আপনারা রাজি থাকেন। তাহলে সন্ধ্যার মধ্যে পরীক্ষা হয়ে যাবে, সেটা আমরা দেখা যাবে, কারণ 4 ঘন্টার পরীক্ষা তো রাতে নেওয়া সম্ভব না। মামলার কারণ বা কজ অফ অ্যাকশনটা কি? যে ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করার অধিকার উদ্ভব হয় তাকে মামলা করার কারণ বলা হয়। বাদ বাকি পড়ে নিলে বুঝতে পারবেন। দেওয়ানি মামলার ধাপসমূহ লিখুন। দেওয়ানি মামলার ধাপসমূহ: মামলা দায়ের, সমন ফেরত, জবাব দাখিল, আপস মীমাংসা অথবা আপস মীমাংসা না হলে বিচার্য বিষয় গঠন, শুনানি তারিখ আহ, নির্ধারণ, প্রাথমিক শুনানি, চূড়ান্ত শুনানি, যুক্তিতর্ক, রায় ও ডিক্রি। এখানে সামান্য আমি পরিবর্তন করেছি, দেখেন, 2-1 পয়েন্ট যুক্ত করেছি, আরো ক্ল্যারিফাই করেছি। পুরাতন যাদের নোটে হয়তোবা 7টা পয়েন্ট আছে, এখানে 2টা পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে, আপনারা সেভাবে একটু ঠিক করে নেবেন। যারা আমার স্টুডেন্ট তারাও ঠিক করে নেন, এবং যারা আমার ইউটিউব ভিডিও দেখছেন আর যারা আগে নোট নিয়েছেন, 2022 মানে 22 থেকে তো নোট দিচ্ছি, 23-এর নোটের সাথে এটাই নোটের অনেক অমিল থাকবে। কারণ অনেক টপিক বাদ দেওয়া হয়েছে এই নোটে এবং অনেক নতুন টপিক যুক্ত করা হয়েছে। কারণ 23 সালে পরীক্ষা হয়ে যাওয়ার পরে নতুন করে 24 সালে নোট আসছে। 24 এবং 25 সালের নোটের মধ্যে অনেক মিল আছে টপিকগত, কিন্তু প্রবলেমেটিক প্রশ্নগুলোর যে উপস্থাপনের ধরন সেগুলো অনেকটাই পরিবর্তন করে দিয়েছি। এবার টপিক টুতে ডক্ট্রিন অফ রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা অ্যান্ড এস্টোপেল সম্পর্কে আলোচনা করা হয়েছে।
তো এখানে আমরা এই টপিকে বর্ণনামূলক প্রশ্নের আগে আমরা পড়েইছি অনেক, আমাদের আর খুব একটা বর্ণনা করে দেওয়ার দরকার হবে না আশা করি। মূল যে কনসেপ্ট সেটা বুঝিয়ে দিই। রেস সাবজুডিস বলতে কি বুঝেন, এখানে সংজ্ঞা সংক্ষেপে আলোচনা করুন, তাৎপর্য লিখুন, ব্যাখ্যা করুন, আলোকপাত করুন। ভাষা যেমনই হোক না কেন রেস সাবজুডিসের টিকা লিখতে হবে বা সংজ্ঞা লিখতে হবে। অথবা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, রেস সাবজুডিস কথাটা উল্লেখ না করে কি উল্লেখ করতে পারে, দেওয়ানি কার্যবিধি 10 ধারার বিধান সংক্ষেপে আলোচনা করুন, এই আসতে পারে। অথবা কিভাবে আসতে পারে প্রশ্নটি, মামলা স্থগিত রাখার নীতিটি ব্যাখ্যা করুন, দেওয়ানি কার্যবিধি অনুসারে মামলা স্থগিত রাখার নীতিটি আলোচনা করুন, বা ডক্ট্রিন অফ রেস সাবজুডিস আলোচনা করুন। এই নানান ভাবে প্রশ্ন আসলে ওই রেস সাবজুডিসই কিন্তু আপনাকে আলোচনা করতে হবে। তো রেস সাবজুডিস কি সেটা 10 ধারায় যেটা বলা হচ্ছে, যে ধারা অনুযায়ী পূর্বে দায়েরকৃত মামলার পক্ষসমূহ ও বিষয়বস্তু, মানে বাদী বিবাদী এবং কি নিয়ে মামলা, যদি কোনো সম্পত্তি নিয়ে মামলা হয়, এবং পরবর্তীতে দায়েরকৃত মামলার পক্ষসমূহ ও বিষয়বস্তু, অর্থাৎ আগে যাদের মধ্যে মামলা হচ্ছে পরেও তাদের মধ্যে মামলা হচ্ছে। হয়তোবা আহ রহিম করিমের মধ্যে মামলা ছিল, রহিম আর করিমের বিরুদ্ধে মামলা করেছিল, এবার পরের মামলায় হয়তোবা রহিম নাই, রহিম মারা গেছে, তার সন্তানেরা চলে আসছে, রহিমের সন্তান এবং করিমের বিরুদ্ধে মামলা চলছে, এরকম হতে পারে পরের মামলায়। তার মানে রহিম করিম বা তাদের সন্তানরাও যদি পরবর্তী মামলায় কি হয়, পক্ষ হয়, অথবা আগে করিম মামলার বাদী ছিল, পরে করিম ওই সম্পত্তিটা অন্য কারো কাছে বিক্রয় করে দিয়েছে, এবার যার কাছে বিক্রয় করেছে মনে করেন রানার কাছে বিক্রয় করেছে, এবার রানা করিমের বিরুদ্ধে মামলা করছে, তবুও কিন্তু রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হবে। কেননা কারণ একই মানে পূর্বের যে পক্ষ ছিল সেই পক্ষের স্বার্থের মাধ্যমে কিন্তু তারা স্বার্থবান হয়েছে, যেটা ওয়ারিশ সূত্রে হোক বা ক্রয় সূত্রে হোক, ওই সম্পত্তিটা যার কাছেই যাবে। আহ, ওই সম্পত্তি নিয়ে আবার যদি কারো বিরুদ্ধে মামলা চলে, মানে আগের যে পক্ষ ছিল, সেক্ষেত্রে কিন্তু মামলা এই রেস সাবজুডিস নীতির দ্বারা বারিত হয়ে যাবে। তাহলে এরকম যদি হয়, দুইটি মামলা হয় এবং দুইটি চলমান, আগেও একটা মামলা করেছে সেম মামলা, পরেও আবার একই কাহিনী, তখন আদালত বলবে একই বিষয়ে দুইটা মামলা দরকার কি। আমরা একটু আগে দেখলাম যে জিআর মামলা হয়েছে আবার সিআর মামলা হয়েছে, তো জিআর মামলা সিআর মামলারও পদ্ধতি আমরা দেখলাম ঠিক একই রকমের। যদি বলতে চাই একটা মামলা হয়েছে পরে আবার আরেকটা মামলা করছে, তো আদালত পরবর্তী মামলার বিচার করবে না, অর্থাৎ সেটা স্থগিত করে দিবেন। রেস সাবজুডিস এর ক্ষেত্রে দুইটি মামলার মধ্যে কোনটি দাখিলের তারিখের দিক থেকে আগে, সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনটা আগে দায়ের করা হয়েছে সেটা, মনে করেন একটা মামলা করা হয়েছে, একটা মামলা যদি অগ্রগতি হয়ে যায় বেশি, মানে আগে যেটা করা হয়েছে সেটা হয়তো সমন পর্যায়ে আছে, পরে যেটা করা হলো সেটা হয়তো বা সমন জারি হয়ে লিখিত জবাবও দিয়ে দিয়েছে, যদি এরকমও হয় তবুও কিন্তু পরের মামলাটা স্থগিত করা হবে, আগের মামলাটা না। অর্থাৎ তারিখ দেখা হবে, ফাইলিং এর তারিখ, কবে মামলাটা দায়ের করা হয়েছে। যদি প্রথমে বুঝতে না পারে যে এই বিষয়ে মামলা ছিল, পরে যদি আদালত বুঝতে পারে, কার মাধ্যমে বুঝতে পারবে, কোনো পক্ষ যদি বলে বা আদালত যদি উপলব্ধি করে, সেই ক্ষেত্রে কিন্তু পরে মামলাটি স্থগিত হবে। এটাই হচ্ছে 10 ধারা বা রেস সাবজুডিসের বিধান। এখানে দেখেন কেস ল আছে, এই প্রশ্নের উত্তরে অবশ্যই কেস ল দিতে হবে। কেস ল একাধিক এখানে দেওয়া আছে, এবং দেখেন খুব ছোট ছোট কেস ল দেওয়া আছে। তো এই কেস ল গুলোর মধ্যে অন্তত দুইটি কেস ল দেওয়ার চেষ্টা করবেন, কারণ ধারার মধ্যে আপনার যেহেতু ভালো উত্তর নাই, সঠিকভাবে নাই, বেশি আলোচনা নাই, তো যদি বেশি নম্বরের প্রশ্ন আসে আপনি তো কেস ল দিতে বাধ্য, না দিলে নম্বর ভালো আসবে না। যেখানে ধারার মধ্যে যথেষ্ট উত্তর থাকে, যথেষ্ট লিখা পাওয়া যায়, সেখানে কেস ল না দিলেও চলবে। আমি নিজে কোনো উত্তরে কেস ল দিইনি, আমার বার কাউন্সিলের লিখিত পরীক্ষা আমি নিজে একটাও কেস ল ইউজ করিনি। কিছু কেস ল পড়ে গেছি, ওই যে প্রশ্নের জন্য কেস ল পড়ে গেছি 10-12টা, সেই প্রশ্নগুলো কমনই আসেনি, আনকমন প্রশ্ন লিখে পাশ করে এসেছি, কারণ খুব একটা কমনই পাইনি আমরা। উপরোক্ত আলোচনার আলোকে বোঝা যায় যে একই বিচার্য বিষয় নিয়ে একই পক্ষদের মধ্যে একই আদালত বা সম এখতিয়ার সম্পন্ন আদালত থেকে পরস্পর বিরোধী আদেশ বা ডিক্রি হওয়ার মতো অবস্থা পরিহার করার নীতিকে রেজ সাবজুডিস বলে। অর্থাৎ দুইটি মামলায় যদি বলে একটাতে বাদী ডিক্রি পেল, পরেরটাতে বাদী হেরে গেল, এরকম যদি হয় তাহলে এটা কেমন সৃষ্টি হলো।
আপিলে গিয়ে তখন আরো ঝামেলা হবে না? কারণ একই পক্ষদ্বয়ের মধ্যে মামলা, একটাতে বাদীর পক্ষে রায় আসলো, পরেরটাতে বিবাদীর পক্ষে রায় আসলো, তাহলে ঝামেলা সৃষ্টি হতে পারে বলে এটা করা হয়। রেস সাবজুডিস নীতি প্রয়োগের শর্তগুলো কি? শর্ত বা উপাদানও বলতে পারে, বা দেখেন অথবা বা ভাবে আসতে পারে, আপনারা পড়লে বুঝতে পারবেন। তো এই যে প্রথমে একটু সংজ্ঞা দিয়ে দিলেন একটু আগে যেটা পড়লাম, এবং শর্তগুলো বলে, দুইটি বিচারাধীন মামলা থাকবে, উভয় মামলার বিচার্য বিষয় একই থাকবে, উভয় মামলার পক্ষদ্বয় একই বা একই সত্ত্বের অধীন মামলা দায়েরকারী হতে হবে, একটু আগে যেটা বললাম। পিতা ছিল, পরে সন্তান আসছে, অথবা যার কাছে বিক্রয় করেছে, ক্রয় সূত্রে যে মালিক হয়েছে সেও যদি পক্ষ হয়ে যায় পরের মামলায়, তবুও কিন্তু রেস সাবজুডিস নীতি প্রযোজ্য হবে, অর্থাৎ পরের মামলা স্থগিত হয়ে যাবে। উভয় মামলা একই পক্ষগণের বা তাদের প্রতিনিধিদের মধ্যে হতে হবে, একই বা সম ইখতিয়ার সম্পন্ন দুইটি আদালতে বিচারাধীন থাকতে হবে, হয় একই আদালতে হতে হবে অথবা সম ইখতিয়ার সম্পন্ন আরেকটি আদালতে হলেও হবে। পূর্ববর্তী মামলাটি অবশ্যই বিচারাধীন থাকতে হবে। মনে করেন সম ইখতিয়ার সম্পন্ন বলতে এখানে সহকারী জজ পুঠিয়াতে হয়েছে, রাজশাহী জেলার। তো সহকারী জজ পুঠিয়া না হয়ে এবার সহকারী জজ বাগমারা হচ্ছে রাজশাহী জেলারই একটি থানা, মানে এক থানা থেকে আরেক থানায় গেছে, একই জেলার মধ্যে আছে। আবার হতে পারে জেলাও পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সহকারী জজ ছিল রাজশাহী, পরে সহকারী জজ ঢাকায় চলে গেছে। কিন্তু একই যদি বিষয় নিয়ে হয়, বিষয়বস্তু যদি হয়, যদি মোহরানার মামলা হয়, একটা মোহরানার মামলা রাজশাহী কোর্টে করেছে, আবার আরেকটা মোহরানার মামলা করেছে হচ্ছে ঢাকা কোর্টে সহকারী জজ। তো এই মামলাটা পরে স্থগিত হয়ে যাবে। ভিন্ন, মানে এখানে সম ইখতিয়ার সম্পন্ন দুইটি আদালত, একই জেলার হতে হবে তা নয়, ভিন্ন জেলার হলেও হবে। পূর্ববর্তী মামলাটির উপস্থিতি আবশ্যক, মানে আগের মামলাটি চলমান আছে, মামলাগুলো অবশ্যই দেওয়ানি প্রকৃতির হতে হবে। একটা সিভিল একটা ক্রিমিনাল করলে হবে না, একটা সম্পত্তি নিয়ে সিভিল ক্রিমিনাল উভয় হয় না, সেটা হলে হবে না। এবার রেস জুডিকাটা দোবারা দোষ নীতি। তো এটা 11 ধারায় আছে। 11 ধারায় কি বলা হচ্ছে, যে আগের মামলাটা যেটা হয়েছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে। সাবজুডিসে আগের মামলাও চলবে, পরের মামলাও চলবে, কিন্তু এখানে আগের মামলাটা কি হবে, নিষ্পত্তি হয়ে যাবে, হয় খালাস হবে, না হলে আপনার দণ্ডিত হবে। আমরা কোথায় দেখলাম? 403 সিআরপিসি তে দেখলাম, ডাবল জিও পার্টিতে। তো এখানেও বলা হচ্ছে আগেরটা নিষ্পত্তি হবে, অর্থাৎ মামলা খারিজ হবে, অথবা মামলাটি ডিক্রি পাবে, যেটাই হোক না কেন। এই ক্ষেত্রে পরে মামলা করতে গেলে পরে মামলাটা কি করে দিবে, খারিজ করে দিবে, কারণ একটা বিষয় একবার তো নিষ্পত্তি হয়েছে, কয়বার নিষ্পত্তি করা যাবে। এই কারণে এটাই হচ্ছে রেস জুডিকাটা। এখানেও আপনার কেস ল আছে, কেস ল দেওয়ার চেষ্টা করবেন, একাধিক কেস ল দিয়েছি, এবং ছোট ছোট কেস ল। কেস ল ছোট কারণ আমি অল্প লিখেছি তাই ছোট হয়েছে, গাইডে হয়তো বা আরো বেশি আছে। তো এখানেও শর্ত আছে, শর্তগুলো দেখে নিই। দুইটি দেওয়ানি প্রকৃতির মামলা থাকতে হবে, উভয় মামলায় বিচার্য বিষয় একই বা কজ অফ অ্যাকশন একই, উভয় মামলার পক্ষদ্বয় একই বা প্রতিনিধি হতে হবে। আবার এই যে সমইক্তার সম্পন্ন বা একই আদালতে, পূর্ববর্তী মামলাটি অবশ্যই চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে হবে, আর আগেরটি আমরা সাবজুডিসে দেখলাম দুইটি চলমান থাকতে হবে। একই বা সমইক্তার সম্পন্ন অপর একটি আদালতে পূর্ববর্তী মামলাটি দায়ের হতে হবে। মামলার পক্ষগণকে যথেষ্ট সময় ও শুনানির সুযোগ দিতে হবে, অর্থাৎ শুনানি শেষ করে মামলাটা খারিজ হতে হবে। শুনানির পূর্বে যদি খারিজ হয়ে যায় তাহলে কিন্তু হবে না। উভয় মামলায় পক্ষগণ এর পদবি একই হতে হবে, অর্থাৎ একই মর্যাদা সম্পন্ন বাদী বিবাদী হতে হবে, অন্যথায় রেস জুডিকাটা এর সুবিধা গ্রহণ করা যাবে না। পক্ষগণ এর পদবি বলতে পূর্ববর্তী মামলায় যদি কোনো ব্যক্তি মালিক হিসেবে মামলা করে কিন্তু পরবর্তী মামলায় মালিকের এজেন্ট হিসেবে মামলা করে, তখন অপর পক্ষ রেস জুডিকাটের সুবিধা থেকে বঞ্চিত হবে। অর্থাৎ একবার মালিক হিসেবে যদি মামলা করে, পরে যদি আবার এজেন্ট হিসেবে মামলা করে, সেক্ষেত্রে মামলা কিন্তু চলবে। একতরফা ডিক্রি কি রেস জুডিকাটা হিসেবে কাজ করে? একতরফা ডিক্রি আগের মামলায় পেয়েছে, পরে মামলা করতে গেলে একতরফা ডিক্রি পেয়েছে, এক্সপার্টের ডিক্রি হয়েছে বলে কি সমস্যা হবে কিনা? হ্যাঁ, যদি একতরফা ডিক্রি, এখানে বলছে একতরফা ডিক্রির মাধ্যমেও হয় আগে চূড়ান্তভাবে নিষ্পত্তি, তবুও কিন্তু রেস জুডিকাটা হিসেবে প্রযোজ্য হবে, অর্থাৎ একতরফা হোক দোতরফা হোক রেস জুডিকাটা প্রযোজ্য হবেই।
সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক উদাহরণসহ রেস সাবজুডিস এবং রেস জুডিকাটা এর মধ্যে পার্থক্য নিরূপণ করুন। অলরেডি আমরা উপাদান বা সংজ্ঞা ধারা 10-11 থেকে কিন্তু পার্থক্য সম্পর্কে বুঝতে পারছি। এখানে কিন্তু আমি পয়েন্ট দিয়ে দিয়েছি, সাতটা পয়েন্ট দিয়ে পার্থক্য দিয়ে দিয়েছি। পার্থক্য আশা করি বুঝতে পারবেন। বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করলে আমি মেসেজে উত্তর দিয়ে দিব। আচ্ছা, আপনাদের পার্থক্য লেখার ক্ষেত্রে একটা সতর্কতা বলি, আপনারা অনেক গাইডে আছে কি কলাম দেওয়া আছে, মানে ছক করা আছে। তো আপনারা ছকের মধ্যে পার্থক্য লিখবেন না। ছকের মধ্যে পার্থক্য লিখলে আপনার লিখার লাইবিলিটি কমে যায়, অর্থাৎ ছোট ছোট জায়গায় ছোট ছোট লাইন হয়, লিখা যায় না। আপনারা এইভাবে আমি যে স্টাইলে পার্থক্য লিখি এই স্টাইলে পার্থক্য লিখবেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করছি বা উপদেশ দিচ্ছি, তারপরে আপনাদের ইচ্ছা। তো এইভাবে পার্থক্য লিখলে সবচেয়ে ভালো হবে। কারণ এখানে আপনার, হ্যাঁ, এখানে টাইটেল দেওয়া হয়নি। আপনারা ইচ্ছা করলে টাইটেল ব্যবহার করে আমার পরীক্ষায় ট্রাই করতে পারেন, অথবা আপনারা এভাবে রাখতে পারেন। আমি অন্য অন্য প্রশ্নের উত্তরে টাইটেল দিয়েছি, এখানে টাইটেল দেওয়া হয়নি। হয়তো বা ফাইনাল টাচ নোটে আমি টাইটেল অ্যাড করে দিতে পারি, এই প্রশ্নের উত্তরটা ফাইনাল টাচেও যেহেতু থাকছে। কারণ সকল আহ পার্থক্যমূলক প্রশ্ন আপনারা এক জায়গায় পেয়ে যাবেন। দোবারা দোষ বা রেজুডিকাটা ও চূড়ান্ত স্বীকৃতি এর মধ্যে পার্থক্য, রেজুডিকাটা এবং এস্টোপেলের মধ্যে পার্থক্য দেওয়াই আছে, পড়ে নেবেন। এখানে কিন্তু টাইটেল দেওয়া হয়েছে, 7টা পয়েন্ট আছে। 5 নম্বরের জন্য 7টা পয়েন্ট কিন্তু খুবই আদর্শ। আপনারা 7টা না লিখতে পারেন অন্তত 6টা লিখবেন। 5 নম্বরের জন্য শুধু 5টা পয়েন্ট দিয়ে চলে আসবেন না। এবার একটি প্রবলেমেটিক প্রশ্ন। ক খ এর বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের পূর্বক দাবি করে যে সে গ এর নিকট হতে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাবার অধিকারী। উক্ত মোকদ্দমা খারিজ হয়ে যায়। ক কি বিরুদ্ধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে, যুক্তি সহ আলোচনা করুন। মানে একবার মামলা করলো, সেই মামলাটা খারিজ হয়ে গেল। একবার করেছে ঘোষণামূলক মামলা, পরে বলছে আমি বিরুদ্ধ দখল, মানে একবার করেছে এসআর অ্যাক্টের 42 ধারায় মামলা, মামলা খারিজ হয়ে গেছে। পরে সে আবার তামাদি আইনের 28 ধারায় মামলা করতে চায়। সেক্ষেত্রে মামলা টিকবে কিনা? টিকবে না। কি কারণে? এখানে 11 যে চতুর্থ ব্যাখ্যায় বলা আছে, সেক্ষেত্রে এটা অনুসারে কিন্তু ক পুনরায় নতুন মোকদ্দমা করতে রেস জুডিকাটা বা দোবারা দোষ নীতি দ্বারা বাধাগ্রস্ত হবে, মানে পরের মামলাটি বাতিল হয়ে যাবে। আপনাদের গাইড সাথে আছে, পড়লে বুঝতে পারবেন। এরপরে টপিক 3, সামন বা সমন বা নোটিশ। মামলা করলে নোটিশ দেওয়া হয়। তো এখানে নোটিশ দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক বিবাদীদের প্রতি সমন জারির বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন। তো এই পদ্ধতিগুলো, বিবাদীদের প্রতি সমন জারির বিভিন্ন পদ্ধতি ব্যক্তিগতভাবে দেওয়া যাবে। ব্যক্তিগত মানে পদাতিক সমন। আদালতে মামলা দায়ের করলে সেটা প্রসেস শাখায় চলে যায় বা নাজির শাখায় যায়। নাজিরের ওখান থেকে একজন জারিকারক বা প্রসেস সার্ভার যে সার্ভ করবে নিয়ে যাবে, পায়ে হেঁটে নিয়ে যায়। পায়ে তো আর হাঁটে না, এখন মোটর সাইকেলে চড়ে যায়। ব্যক্তিগতভাবে সমন জারি অর্থাৎ পদাতিক সমন এটাকে বলা হয়। পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর সমন জারি যদি বিবাদীকে পাওয়া না যায়, তাহলে পরিবারের প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর সমন জারি করা যাবে। 5 বিধি 12 এবং 15-তে আছে। লোটকিয়ে বা বিকল্প পদ্ধতিতে সমন জারি, কয়েকবার যেও যদি পাওয়া না যায়, সেই ক্ষেত্রে বিবাদীর যে বাড়ি তার প্রধান গেটের দৃশ্যমান কোন একটা জায়গায় সেটা গেঁথে দিবে বা ঝুলিয়ে দিবে বা লটকিয়ে দিবে, এবং এই যে সমান এইভাবে জারি করা হলো, সেক্ষেত্রে নিরপেক্ষ আশেপাশের 2 জন ব্যক্তির স্বাক্ষর নিবে এবং তার নাম পিতার নাম সহ। না, কারণ কারা এই লটকিয়ে সমন জারি সাক্ষী হলেন সেটা। এরপরে যেটা আমি এর আগে বললাম যে খুদে বার্তা, ভয়েস কল, তাৎক্ষণিক বার্তা, ফ্যাক্স ইমেল এর মাধ্যমে সমন জারি করা যাবে। আদেশ 5-9 যেটা রিসেন্টলি অ্যামেন্ড হয়ে এই সবুজ হাইলাইটেড অংশটুকু যুক্ত হয়েছে। এরপরে বিকল্প পদ্ধতিতে সমন জারির ফলাফল কি? বিকল্প পদ্ধতিতে সমন জারি করলেও ব্যক্তিগত সমন জারির মতোই কি কার্যকর হবে, সেটা আবার একটা কেস ল আছে। এই বিষয়ে কেস লটা দিয়ে দিবেন, তাহলে এই প্রশ্নের উত্তরটা স্ট্রং হবে। সমনের পরিবর্তে কখন পত্রের মাধ্যমে সমন জারি করা যায় বা বিবাদীকে অবগত করা যায়?
সেটা পড়ে নেবেন। এরপরে আমরা প্রবলেমেটিক প্রশ্ন পড়ব। ঢাকার একটি আদালত ক এর দখলে থাকা একটি দলিল উপস্থাপনের জন্য তার প্রতি সমন প্রদান করেন, কিন্তু ক সমন মোতাবেক আদালতে উক্ত আদেশ পালনে ব্যর্থ হন। মানে আদালতের সমন যদি অমান্য করা হয় তাহলে ধারা 32 এটা বলা আছে সমন অমান্যর দণ্ড কি। আদালত ক কে উক্ত দলিল উপস্থাপনে বাধ্য করতে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা, দেওয়ানি কার্যবিধি সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। একই প্রশ্ন এখানে অথবা আকারে আছে, এখানে ক ব্যবহার করা নাই। মামলার বিষয়বস্তু সম্পর্কিত কোনো দলিল উপস্থাপনের জন্য বিবাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত উক্ত দলিলটি নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করার জন্য বাদীকে নির্দেশ প্রদান করে, কিন্তু বাদী আদালতের নির্দেশ পালনে ব্যর্থ হয়। এমন ব্যর্থতার পরিণাম বা ফলাফল কি হতে পারে। একই প্রশ্ন উপরে ক উল্লেখ করা হয়েছে আর নিচে বলা হয়েছে বাদী। কোথায় আছে এটা? সিপিসির ধারা 32 এবং আদেশ 16 বিধি 10-এ। কি কি করা যাবে? হুলিয়া জারি করা যাবে তার বিরুদ্ধে, গ্রেপ্তার গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট ইস্যু করা যাবে অর্থাৎ ডাব্লিউ ইস্যু, সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের আদেশ দেওয়া যাবে, নিলামে বিক্রয় করা, জরিমানা দাখিলের আদেশ দেওয়া যাবে, দেওয়ানি কারাগারে আটকের আদেশ দেওয়া যাবে। এগুলো বলা হয়েছে। এরপরে আজকের সর্বশেষ টপিক, টপিক 4, সেট অফ, পারস্পরিক দায়শোধ, দাবি সমন্বয় বা ওজে বাদ। এই এই যে শেষে একটা শব্দ বলছি ওজে বাদ, এটাও কিন্তু একটা শব্দ। এটা আমি আগে জানতাম না, পরে নোট তৈরি করতে গিয়ে এক জায়গায় দেখেছি যে সেট অফের আরেকটা নাম হচ্ছে ওজে বাদ। খুব ইন্টারেস্টিং কিছু শব্দ আছে যেগুলো অজানা শব্দ, সেগুলো খুব গুরুত্বের সাথে মনে রাখবেন। যেমন আমরা আত্মসাতের আরেকটা নাম জেনেই হচ্ছে তশরুফ, এটাও আমি আপনাদের নোট করতে যে 23 সালে মেবি জেনেছিলাম, তার আগে আমি জানতাম না। তো এটা এমন একটা পেশা, আপনাদের পড়তে হবে, পড়ে গবেষণা করে করে সব সময় অ্যাক্টিভ থাকতে হবে। কোন আদালতে কি রায় দিল, লিডিং কোশ্চেন মানে লিডিং যে কেস ল সেগুলো দেখতে হবে, পড়তে হবে। এবং সব সময় নতুন নতুন যে গেজেট পাস হচ্ছে, আইন পাস হচ্ছে, সেগুলো দিকে লক্ষ্য রাখতে হবে। সেট অফ বলতে কি বুঝেন? সেট অফ সেট অফ হলো কোনো দাবির বিরুদ্ধে উত্থাপিত আরেকটি দাবি। ক এসে বলছে যে আমি 1 লক্ষ টাকা পাই। উদাহরণটা পড়ি তাহলে বুঝতে পারবেন। রহিম করিমের বিরুদ্ধে 1 লক্ষ টাকা পাবে মর্মে টাকা আদায়ের একটি মামলা করে, একটি মানি শুট করে। এবার করিম বলছে রহিমের কাছে আমি 50 হাজার টাকা পাই। তাহলে একজন বলছে আমি 1 লাখ টাকা তার কাছে পাই, লিখিত জবাবে উল্টো সে দাবি করছে যে আমিও তার কাছে 50 হাজার পাই, আমাকে 50 হাজার দিয়ে দিলে তাহলে আমি তার 1 লাখ টাকা শোধ করব। অথবা সে যদি 50 হাজার টাকা মাইনাস করে 1 লক্ষ টাকার থেকে অর্ধেক টাকা বাদ দিয়ে আর বাকি অর্ধেক যদি নিতে চাই তাহলে আমার বাকি টাকা দিতে আপত্তি নাই। এটা হচ্ছে সেট অফ, দাবি উত্থাপন করা। সেক্ষেত্রে আদালত কি করবেন? দাবি সমন্বয় দিবেন। যদি উভয় পক্ষ মেনে নেয় তাহলে রহিম এই 50 হাজার টাকা মাইনাস করার পরে বাকি টাকাটা কি করিমের কাছ থেকে পাবে। এভাবে সেট অফ হলে কিন্তু দ্রুত মামলা নিষ্পত্তি হয়। সেট অফের শর্তসমূহ কি হবে? 8 নং আদেশের 6 নং বিধি অনুযায়ী সেট অফ বা দাবি সমন্বয়ের কথা বলা হয়েছে। এখানে শর্ত দেওয়া হয়েছে যে মানি শুটের মামলা হতে হবে, অর্থাৎ টাকা আদায়ের, তাহলে হিসাবটা সহজ হবে। সম্পত্তি যদি হয়, সম্পত্তির বাজার মূল্য এক, মামলায় তাইদাদ লেখে আরেক, বাজার মূল্য থেকে কম লেখে যেন কোর্ট ফি কম দেওয়া হয়। অর্থাৎ সম্পত্তির ক্ষেত্রে সেট অফ খুব একটা কাজ করে না, টাকা আদায়ের মামলাতে কিন্তু সেট অফ ভালো কাজ করে। বাদীর নিকট থেকে বিবাদী প্রাপ্য বাবদ যে টাকা সেট অফের মাধ্যমে দাবি করা হয়েছে তা অবশ্যই নির্ধারিত হতে হবে। অর্থাৎ একটা ফিক্সড টাকা, আমিও টাকা পাই, কত টাকা পাই আর বলছে না, কত টাকা পাই সেটা লিখিত জবাবে উল্লেখ করতে হবে যে এত টাকা পাই। আর বাদী তো অবশ্যই কত টাকা পাই সেটা উল্লেখ করে আর্জিতে মামলা দায়ের করেছে। তাহলে বিবাদীও তার লিখিত জবাবে উল্লেখ করবে কত টাকা পাই, আমিও টাকা পাই তার কাছে, এই কথা বললে হবে না। আমিও তার কাছে এত লক্ষ বা এত টাকা পাই, টাকার পরিমাণটা নির্দিষ্ট করে দিবে।
বাদীর নিকট থেকে বিবাদী প্রাপ্য টাকা আইনত আদায়যোগ্য হতে হবে, মানে টাকাটা বৈধ কাজে হতে হবে, অবৈধ কাজের টাকা হলে আবার হবে না। বিবাদীর প্রাপ্য টাকা আদায়ের আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে থাকতে হবে। মনে করেন মামলা করেছে 25 লক্ষ টাকার, তাহলে সিনিয়র সহকারী জজ হবে। কারণ বিবাদী এসে বলছে তার কাছে আমি 30 লক্ষ টাকা পাই, চালাক বিবাদী বেশি টাকা পাবে তার কাছ থেকে, সে এখানে বিবাদী মামলা করবে আগে বাদী হিসাবে, কিন্তু তা না করে বাদী পাবে 25 লক্ষ টাকা আর বিবাদী পাবে টাকা, তার মানে বিবাদী এখানে বাদী হলে ভালো হতো। মানে উল্টো হয়ে গেছে ঘটনাটা। এই ক্ষেত্রে মামলাটার এই আদালতে বিচার্য হবে না। কেন হবে না? কারণ সিনিয়র সহকারী জজ 25 লক্ষ টাকার উপরের মামলা কি করতে পারে না, এন্টারটেন করতে পারে না বা বিচার করতে পারে না। ট্রায়াল করার আরো একটা ইংলিশ হচ্ছে এন্টারটেন। এন্টারটেন মানে বিনোদন বলা বোঝা যায়, আমরা জানি, কিন্তু এন্টারটেন বলতেও কিন্তু মামলা পরিচালনা করাকেও বোঝা হয়। মানে এখানে বিচারক মামলা আর এন্টারটেন করতে পারবেন, এর অর্থ বিচার করতে পারবেন। তো সিনিয়র জজ সহকারী জজ বিচার করতে পারবেন না, মামলা চলে যাবে বদলি হয়ে যুগ্ম জেলা জজে। কারণ যুগ্ম জেলা জজের 25 লক্ষ প্লাস এখতিয়ার, যেহেতু বিবাদী 30 লক্ষ টাকা বলেছে, তাই এই মামলার এখতিয়ার হয়ে গেছে 30 লক্ষ টাকা, আর 25 লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ নেই। এই পয়েন্টটা কে বুঝেননি লাইনে আসেন। বিবাদী প্রাপ্য টাকা আদালতের আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে থাকতে হবে। 25 লক্ষ টাকা থেকে পার হয়ে এক্সিড হয়ে অতিরিক্ত হয়ে 30 লক্ষ টাকা হয়ে গেছে, মানে সিনিয়র সহকারী জজ আর এটার বিচারই করতে পারবে না। অর্থাৎ এখানে মামলার তাইদাদ বাজেট যেটা উল্লেখ করেছিল 25 লক্ষ টাকা, সেটা এক্সিড করেছে। হ্যাঁ, আকাশ ভাই বলেন। স্যার এখানে কাউন্টার ক্লেমের ব্যাপারটা কি আসবে? এই কাউন্টার যে ক্লেমই বাদী তো। বাদী দাবি করলো যে সে 50,000 টাকা পাবে, আমি কি দাবি করলাম যে আমি তার কাছে 1 লক্ষ টাকা পাবো, মানে বেশি পাবো, এখানে তো সেট আপের ব্যাপারটা তো স্যার তাহলে আসবে না। হ্যাঁ, সেটআপের ব্যাপার আসবে, বেশি টাকা দাবি করলেও সেটআপের ব্যাপার আসবে, এবং এই কারণে এই পয়েন্টটা আসছে। তাহলে স্যার কাউন্টার ক্লেমের ব্যাপারটা কখন আসবে? কাউন্টার ক্লেম মানেই সেটআপ। যখন যখন কাউন্টার ক্লেম করবে তখন আদালত সেটা সমন্বয় করে দিবে, সেটাই সেটআপ। মানে বাদী যেটা দাবি করছে সেটাকে বলে কাউন্টার ক্লেম, আর আদালত যেটা করে দিল সেটা হচ্ছে কি, মানে বাদী বলে এত টাকা পায়, এটা হচ্ছে কাউন্টার ক্লেম। আর আদালত যদি মাইনাস করে দেয় এবং উভয় পক্ষ মেনে নেয়, সেটাই হচ্ছে সেটআপ, দাবি সমন্বয়। ক্লিয়ার হলেন কিনা? জি স্যার। মানে স্যার এখানে আচ্ছা। এক্ষেত্রে বেশি চাইলেও সেটা সেট আপের দিকে যাবে। হ্যাঁ, সেটআপের দিবে যাবে। আরেকটা প্রশ্ন পড়লে আরো ক্লিয়ার হবেন বিষয়টা। আচ্ছা ঠিক আছে। সেটআপ লিখিত জবাবের মাধ্যমে দাবি করতে হবে। মামলার এখানে সেটআপ কেন দাবি করছি? ইওর অনার, আমিও তার কাছ থেকে এত টাকা পাই, মানে কাউন্টার ক্লেম করলাম, কাউন্টার ক্লেম করার পরে আমি বলছি এটা সমন্বয় করে দেন, তার মানে আলটিমেটলি সেটআপই তো চাচ্ছি। মামলার প্রথম শুনানির সময় সেটআপের দাবি উত্থাপন করতে হবে, অর্থাৎ লিখিত জবাব যখন দাখিল করলাম, লিখিত জবাব গ্রহণযোগ্যতা শুনানি হয়, ওই সময় এই দাবিটা করতে হবে। মানে আদালতকে এখানে তুলে ধরতে হবে বিষয়টা। তাহলে আর কি করা হবে না, মামলার যে এডিআর বা অন্য কোনো কিছু এই স্টেপে যাওয়ার আগে মামলাটা কি হয়ে যেতে পারে, সেটআপ হয়ে যেতে পারে। যদি না আদালত কর্তৃক পরে সেটআপের দাবি উত্থাপন করার অনুমতি দেওয়া হয়, পরে করা যাবে, যদি আদালত মেনে নেয় তাহলে সেটা চলবে, না হলে না। সেটআপের ওজোর কখন তোলা যায়? একটু আগে আমরা দেখলাম যে লিখিত জবাব দিয়ে। এখানে লিগ্যাল সেটআপ ইকুইটেবল সেটআপের মধ্যে পার্থক্য দেওয়া হয়েছে, পার্থক্যটা পড়ে নেবেন। এরপরে আকাশ ভাই আশা করি লাইনে আছেন, আপনার বিষয়টা আবার ক্লিয়ার হবে। বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে সেটআপ এর আইনগত মূল্য কতটুকু, দেওয়ানি কার্যবিধির বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন উদাহরণ সহ। উদাহরণটা আগে পড়বো, উদাহরণ দিই না নাকি এখানে? আচ্ছা। বাদীর মামলার দাবির গুণাগুণ বিচারে সেটআপের আইনগত মূল্য। বাদীর মামলার গুণাগুণ বলতে বোঝায় মামলা পরিচালনা করতে গিয়ে বাদীর পদক্ষেপ ও মামলার অবস্থান,
অর্থাৎ নিয়মিত হাজিরা প্রদান, যথাযথ তদবির গ্রহণ সহ মামলাটি অগ্রসর হবার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা। বাদী সেটা গ্রহণ করেছে কিনা সেটা বিবেচ্য বিষয় এখানে। কিন্তু যে ক্ষেত্রে বাদী নিয়মিত হাজিরা প্রদান করে না বা যথাযথ তদবির প্রদান সহ মামলাটি অগ্রসর হবার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ তথা যথাসময়ে গ্রহণ করতে ব্যর্থ হয়, ফলে তার ব্যর্থতার কারণে মামলাটি খারিজ হয়, বা যে ক্ষেত্রে বাদী তার মামলা প্রত্যাহার করে নেয়, মানে মামলা খারিজ হয়ে যাচ্ছে বাদীর, অথবা মামলা নিজেই বাদী প্রত্যাহার করে নিচ্ছে, এরকম যদি হয়, বা বাদী মামলার বিচারকালে তার প্রার্থিত দাবি প্রমাণ করতে ব্যর্থ হয় এবং তার মামলা তার বিরুদ্ধে ডিক্রি হয়, মানে মামলা বাদী করলো, করে দেখা যাচ্ছে সে মামলা কি করতে পারছে না, প্রমাণ করতে পারছে না, অথবা সে ঠিকভাবে হাজিরা না দেওয়ায় মামলা খারিজ হয়ে যাচ্ছে, বা তদবির না নেওয়ায় মামলা খারিজ হয়ে যাচ্ছে, বা মামলায় হয়তো বা প্রত্যাহার করে নিচ্ছে। তো কখন প্রত্যাহার করে নেবে? এই যে একটু আগে, যদি বাদী পায় হচ্ছে 1 লক্ষ টাকা, বিবাদী এসে বললো তার কাছে আমি 2 লক্ষ টাকা পাই, সেক্ষেত্রে বিবাদী তো টাকা বেশি পেয়ে যাবে। এই ভয়ে বাদী যদি মনে করে যে আমি মামলা চালাবো না, হাজিরা দিচ্ছে না ঠিকভাবে, মামলা খারিজ হয়ে গেল, বা মামলা সে নিজে থেকে প্রত্যাহার করে নিতে চাইলো, এরকম যদি সে করতে চায়, তখন মামলা আদালত খারিজও করবে না, মামলা প্রত্যাহারও করবে না, বলবে এই মামলাতে আপনাকে বিবাদী যে টাকা অতিরিক্ত দাবি করছে সেটা বিবাদী যদি প্রমাণ করতে পারে, সিভিল মামলায় তো উভয়কেই কি দিতে হয়, সাক্ষ্য দিতে হয়। তো বিবাদী যদি প্রমাণ করতে পারে এই মামলায়, তাহলে কিন্তু এই মামলা কিন্তু বিবাদী ডিক্রি পাবে। আর যদি এখানে বাদী যদি মামলায় হাজিরই না হয়, মনে করেন সে প্রত্যাহার করলো, প্রত্যাহার নামঞ্জুর হলো, সেই ক্ষেত্রে সে মামলায় যদি আর কি না করে, কন্টেস্ট না করে, সে হাজিরা দিচ্ছে না, উপস্থিত হচ্ছে না, তাহলে বিবাদী তো থাকছে মামলায়, তখন এই মামলায় বিবাদীকে বাদী ঘোষণা করা হবে, মামলাটা উল্টে যাবে, বিবাদী হয়ে যাবে বাদী, এবং এইভাবেই উক্ত বিবাদী এই মামলায় ডিক্রি পাবে, এবং এইভাবেই তার কি হবে, সেট অফ হয়ে যাবে। মহিউদ্দিন ভাই মহিউদ্দিন ভাইকে লাইনে নিয়ে নিলে আপনার ইকো হয়ে যাচ্ছে। আকাশ ভাই বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। এরকম হয় বাস্তবে, আমার একটা মামলাতে এরকম হয়েছে যে বাদী উপস্থিত হচ্ছে না দীর্ঘদিন, বাদীটা আমারই, সে উপস্থিতই হয় না, তার মামলা চালানোর ইন্টারেস্ট নাই, আমি বারবার ফোন দিয়ে পরে ফোনও আর ধরে না, পরপর 3 ডেটে আমি তাকে 6 মাস মামলা টানলাম বিনা ফিয়ে, পরে আর সে আসেই না, তখন মামলায় বাদী হয়ে গেছে, এখানে বাদী মামলা থেকে আউট হয়ে গেছে, মামলা একতরফা হয়ে গেছে, কিন্তু বিবাদী হয়ে গেছে বাদী, এই ধরনেরও বিধান আছে। তো সেটপের ক্ষেত্রে এরকম হতে পারে, উপরোক্ত বাদীর মামলার সিদ্ধান্ত বাদীর প্রতিকূলে গেলেও, মানে সিদ্ধান্ত বাদীর প্রতিকূলে যাচ্ছে, অর্থাৎ বাদীর মামলার বাদীর গুণাগুণ যেমনই হোক না কেন, বিবাদী কর্তৃক সেটপের দাবিকে প্রভাবিত করবে না। অর্থাৎ বিবাদী সেটপ যে দাবি করছে, সেটা যদি বিবাদী প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমি তার কাছে 2 লক্ষ টাকা পাই, এটা প্রমাণ করে দিল সাক্ষী প্রমাণ এবং ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে, এমনকি বিবাদীর অনুকূলে ডিক্রি প্রদান করাও যেতে পারে, অর্থাৎ বিবাদী এখানে ডিক্রি পাবে, বিবাদী তার সেটপের দাবি প্রমাণ করতে সক্ষম হলে, যদি সক্ষম হয় সেক্ষেত্রে। বস্তুত এই যে উদাহরণ এখানে দিয়ে দিয়েছি, বস্তুত বাদীর ব্যর্থতার কারণে বাদীর মামলার দাবির গুণাগুণ বা অবস্থান যাই হোক না কেন, মামলায় বিবাদীর সেটঅপের অধিকারকে বারিত করবে না। ক্ষেত্র বিশেষে বিজ্ঞ আদালত বিবাদীর অনুকূলে, মানে বিবাদীকে ডিক্রি প্রদান করে বিবাদীর দাবি সমন্বয় করে দিবেন। তার মানে যদি ডিক্রি পেয়ে যায় 2 লক্ষ টাকার বিবাদী, সেক্ষেত্রে কিন্তু এই ডিক্রিটা জারির মাধ্যমে বাদীর কাছ থেকে টাকাটা আদায় করতে পারবে। তাহলে এখানে ন্যায় বিচারের স্বার্থে এটা করা হয়েছে। আজকের ক্লাস এতটুকুই, 4টা টপিক শেষ করলাম, বর্ণনামূলক টপিক দ্রুত শেষ করলাম, দ্রুত কিছু পাস করে গেছি, কারো যদি সমস্যা হয় মেসেজ দিয়ে রাখবেন, আমি বুঝিয়ে দেব। তবে আপনি যদি পড়েন, মনোযোগ সহকারে বুঝতে পারবেন। আর এই সংক্রান্ত আগের ভিডিও আছে, আমি আগের যে ব্যাচের ভিডিও সেগুলো পিডিএফ আকারে সকল ভিডিও লিংক দিয়ে দিব। এই এই যে আগের ব্যাচে, অর্থাৎ আপনারা তো এটা রিসেট ব্যাচ বা নিউ ব্যাচের ভিডিও হচ্ছে, নিউ ব্যাচের ক্লাস হচ্ছে, আগের যে রেগুলার ব্যাচ ছিল প্রায় 1 বছর আগ থেকে চলছিল, সেই ব্যাচের ভিডিওগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে, পিডিএফ আকারে একটা দিব, সেই পিডিএফ এর লিংক থাকবে সকল ভিডিওর, সংশ্লিষ্ট আপনারা ভিডিও দেখে
সেখানে অনেক ডিটেইলে আলোচনা করা হয়েছে। এই মুহূর্তে ডিটেইলে আলোচনা করতে যাওয়ার সুযোগ নাই, যেহেতু রিভিশন ব্যাচে যে আমরা প্রবলেমেটিক কোশ্চেন, পার্থক্য, বিশেষ করে প্রথমে ড্রাফটিং শেষ করব। ড্রাফটিং নিয়ে সবারই মাথা ব্যথা। যারা কোর্টে যায় না তারা ড্রাফটিং ভালো করবে না। আর প্রশ্ন কঠিন করার অর্থ হচ্ছে ড্রাফটিং বেশি বেশি সেট করবে, এক। দুই হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন বেশি সেট করবে, এবং তিন হচ্ছে ইংরেজি সেন্টেন্স তুলে দিবে, দিয়ে ব্যাখ্যা করতে বলবে। এই তিনটা জায়গা হচ্ছে প্রশ্ন কঠিন করার। তো কারো যদি প্রশ্ন থাকে হাত উত্তোলন করে প্রশ্ন করেন, আর প্রশ্ন না থাকলে আহ, আপনাদের ক্লাসটি শেষ করব করে। আমি তো আর ঘুমাতে পারবো না। আপনাদের যে ফাইনাল টাচ নোটটাও শেষ করতে হবে এবং খাতাও দেখতে হবে। আর যে ক্লাস টেস্ট থ্রির অ্যান্সারিং হিন্ট সেটা পিডিএফ দিয়ে দিচ্ছি আমি এখনই, ক্লাস শেষ করে। তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।